আজকের ভিডিওয়ে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতার যে মূল সারমর্ম সেটা নিয়ে আলোচনা করব। আমরা আমি প্রত্যেক ভিডিওতেই বাংলার ক্ষেত্রে যে বিষয়টা বলে থাকি যে আমরা কবিতা হোক, গল্প হোক, নাটক হোক বা যে কোনো বিষয় নিয়ে যখন আমরা তার সারমর্ম, তার বিষয়বস্তুকে অনুধাবন করতে চাই, সেখানে যে লেখক বা কবি থাকেন তার সম্পর্কে যদি আমাদের একটা সম্যক ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা সেই কবিতার বা সেই গল্পের বা সেই সাহিত্যের সেই বিষয়বস্তু সম্পর্কে আমাদের কিন্তু একটা পূর্ণাঙ্গ ধ্যান ধারণা কখনোই তৈরি হয় না। তাই আমাদের অতি অবশ্যই সেই বিষয়ের লেখক সম্পর্কে আমাদের কিন্তু একটা ধারণা তৈরি করা উচিত। হয়তো বিস্তারিতভাবে আমাদের তার জীবনী সম্পর্কে সম্যক আমরা এখনই দরকার নেই, কিন্তু তার একটু কিছু না জানলে বা তার সম্পর্কে একটু ধারণা তৈরি না হলে আমরা কিন্তু কেন তিনি লিখেছেন বা কোন প্রেক্ষাপটে লিখেছেন এগুলো বুঝতে আমাদের কিন্তু একটু অসুবিধে হয়। তো সেজন্যই আমরা প্রথমে সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে একটু জেনে নেব। তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে সেটা তো তোমরা পড়বেই, তার বাইরে আমি একটু আমার মতো করে তার সম্পর্কে আলোচনা করে দিই, তাহলে তোমাদের এই কবিতাটা বুঝতে সুবিধে হবে। সুকান্ত ভট্টাচার্য 1926 সালে জন্মগ্রহণ করেন এবং যখন তিনি সাহিত্যের আঙিনায় পদার্পণ করেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে বা শেষের দিকে। এই রকম একটা ঝঞ্ঝা বিধ্বস্ত সামাজিক পরিবেশে তিনি সাহিত্যে আসার পর তার সাহিত্য পাঠ এবং কাব্য এবং রচনাপ্রীতি আমরা দেখেছি তার কৈশোর বয়স, খুব অল্প বয়সেই কিন্তু পরিণতি প্রাপ্তি ঘটিয়েছিলেন। খুব স্বল্পকাল তিনি বেঁচেছিলেন, বিশেষত এই অল্প সময়ের মধ্যেই সুকান্তের যে কাব্য ভাবনা, তার যে পরিণতি, যে গভীরতা ও সমাজ সচেতনতার পরিচয় পাওয়া যায় তা নিঃসন্দেহে আমাদের বিস্ময়কর বা তার আমাদের বিস্ময়ের উদ্রেক করে। সাধারণত আমরা ওই সময়ের যে সাহিত্য প্রেক্ষাপট পেয়েছি সেগুলো দেখেছি বেশিরভাগ সমাজতান্ত্রিক ও সাম্যবাদীরাই এই সময়টাকে নিয়ন্ত্রণ করেছেন। সুকান্ত ভট্টাচার্য 40-এর দশকে ছাত্র ফেডারেশনের প্রধানত সাংস্কৃতিক চিন্তাভাবনাকে নিজের কাব্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। ফলে তার রাজনৈতিক প্রত্যয় আর কবিতা চর্চার জীবন প্রায় একই সঙ্গে শুরু হয়েছিলেন। তিনি খুব সরল সহজভাবে কবিতাকে আমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছিলেন। সমকালীন রাজনৈতিক পরিবেশ তার কবিতার মধ্যে অপরিসীম প্রভাব বিস্তার করেছিল। তার কবিতার মধ্যে সমাজ ভাবনাই ছিল অন্যতম। সমাজের অসাম্য, শোষণ, নিপীড়ন, কালোবাজারি, শ্রমজীবী মানুষের প্রতি অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তিনি কিশোর বয়স থেকেই তার যে অনুভূতি ও উচ্চারণ সেটি কিন্তু আমাদেরকে ভাবিত করে। বিভিন্ন কবিতার মধ্য দিয়ে তিনি কিন্তু বাঙালি তথা সমগ্র দেশবাসীর তিনি কিন্তু একজন গণজাগরণের আহ্বানমূলক কবি হয়ে উঠেছিলেন। সুকান্তর অনেক কবিতায় আমরা স্থানগত এবং কালগত উল্লেখে 40-এর দশকে ঘটে যাওয়া কলকাতায় যে ঘটনার ইতিহাসগুলো ঘটেছিল তা সমর্থন পেয়েছি। বৃহত্তর সমাজ বদলের আসন্ন বিপ্লবের ইঙ্গিত তার কবিতায় আমরা সব সময়ই বুঝতে পেরেছি।
ছোটদের জন্য লেখা কবিতার মধ্যেও তার সহজ সরল বাচনভঙ্গি, চমৎকার ছন্দে তিনি অনেক গভীর কথা বলে গেছেন। সুন্দর ছন্দবদ্ধতা ও শব্দচয়ন তিনি ছোটদের মনেও বিশেষভাবে ছাপ রেখে গেছেন। বক্তব্যের তীব্রতায় বা গভীরতায় কোথাও তার মধ্যে ছেলে মানুষের কোনো পরিচয়ই পাওয়া যায়নি। সুকান্ত রানার কবিতায় আমরা দৈনন্দিন জীবনে শ্রমজীবী মানুষের সমাজের প্রতি দায়বদ্ধতার কথা পেয়েছি ব্যক্তিগত অভাব ও বেদনার মোচনের। কিন্তু তিনি বিশ্বাস করতেন যে সমাজের এই কাল রাত্রি অর্থাৎ এই অন্ধকারময় দিনগুলো কেটে যাবে এবং সংগ্রামের শেষে একটা স্বাধীন সূর্য উঠবে। আমাদের আলোচ্য কবিতা চিরদিনের মধ্যে তার সেই ভাবনাগুলোই অনেকাংশে প্রতিফলিত হয়েছে। আমাদের এই যে চিরদিনের কবিতাটা তোমাদের পাঠ্য, সেটা তার বিখ্যাত কাব্যগ্রন্থ ঘুম নেই তা থেকে নেওয়া হয়েছে। এবার আমরা আমাদের যে কবিতা, সেই কবিতার সারমর্মটা বোঝার চেষ্টা করব। সারমর্ম বোঝার আগে তোমাদের এখানে দেখতে কিছু শব্দার্থ দিয়ে দেওয়া হয়েছে। শব্দার্থগুলো তোমরা আগে পড়বে, কারণ শব্দার্থগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকলে তাহলে কবিতায় যখন নতুন শব্দটা পাবে সেটা তুমি আগে থেকেই বুঝে গেছো, তাই তোমার কাছে সেই শব্দটা সম্পর্কে আর কোনো দ্বিধা থাকার কথা নয়। তাই আমাদের এটা প্রাথমিকভাবে আমরা এইগুলোকে আগে পড়ে নেব, তাহলে আমার সেই শব্দটা সম্পর্কে আর কোনো দ্বিধা থাকবে না। এবার আমরা কবিতায় চলে যাই। বলছি, এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। তোমরা সকলেই, বিশেষ করে যারা গ্রামের ছেলে, তারা দেখবে যে সকাল থেকেই মাঠের মধ্যে যারা কৃষক তারা ব্যস্ত হয়ে পড়ে বিভিন্ন রকম কাজের মধ্যে। কিন্তু যেদিন প্রচণ্ড বৃষ্টি হয়, সেই বৃষ্টির ফলে যেহেতু কাদা জমে বা জল জমে কাদা হয়ে যায়, ফলে সেদিনকে মাঠে কিন্তু আর তেমন কাজ থাকে না, একমাত্র যদি ধানের মরশুম না হয়। তো সেই দিনগুলোয় আমাদের কিন্তু সেই ব্যস্ততা, অর্থাৎ গ্রামের সেই ব্যস্ততা, সেটা কিন্তু লক্ষ্য করা যায় না। তাই কবি বলছেন যে সেই বৃষ্টির দিনে এই গ্রামে ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে, যেন ঘড়ি আর এগোচ্ছে না, সময় এখানে থেমে গেছে। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। মাঠের সমস্ত যে মাঠগুলো একটা সময় আল দেখে দেখে বোঝা যায় যে কার কত দূর সীমানা কোন জমির, কিন্তু যখন ফসল ফলে যায় বা ঘাস হয়ে যায় প্রচুর মাঠে, তখন দেখবে বোঝা যায় না যে তার সীমানা। তখন মাঠের উপর দিয়ে যেখানে যে পারে যে পথ দিয়ে সে হাঁটে সেটাই তার পথ হয়ে যায়, অর্থাৎ সে পথ তৈরি করে নেয়। সেখানে নির্দিষ্ট করে কোনো পথের চিহ্ন আর বুঝতে পারা যায় না। এরপরে কবি সৌন্দর্যের দিক থেকে এই গ্রামকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। সে সৌন্দর্য হয়তো সাজানো গোছানো সৌন্দর্যের মতো পরিপাটি করে সাজানো সৌন্দর্যের জন্য নয়, এই গ্রাম তার নিজস্বতা দিয়ে সৌন্দর্যায়িত। জোড়া দিঘি, তার পাড়েতে তালের শাড়ি, দূরে বাঁশঝাড়ে আত্মদানের সাড়া, পচা জল আর মশার অহংকারী নীরব এখানে অমর কিষান পাড়া। এখানে দুটো দিঘির তার পাড়েতে তালের শাড়ি, তাল গাছের শাড়ি দিয়ে সে দিঘির সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। বাঁশঝাড় আছে, সেখানে পচা জল, মশা, এগুলো গ্রামের একদম আমাদের খুব চেনা ছবি। তার পাশ দিয়ে মজে যাওয়া অর্থাৎ বুজে যাওয়া প্রায় নদী 12 মাস বয়ে গেছে, আর বর্ষার সময় তাতে অতিরিক্ত বৃষ্টিপাতে জল আসায় সেই নদী যেন বিদ্রোহ করছে, অর্থাৎ দুকুল ছাপিয়ে যেন বন্যার ডাক পাঠাচ্ছে, যেন এক্ষুনি হয়তো উপছে গিয়ে গ্রামের দুকুল ভাসিয়ে দেবে।
গোয়ালি পাঠা ইশারা সবুজ ঘাস, এই গ্রাম নতুন সবুজ ঘাগড়া পড়ে, অর্থাৎ সমগ্র মাঠে ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে। সেই ঘাস গোয়াল অর্থাৎ গরুর বাড়ি, গরু যেখানে থাকে অর্থাৎ গরুর খাদ্য হিসাবে সেই ইশারা পাঠাচ্ছে যে আমাকে তুমি কেটে নিয়ে গিয়ে তোমার খাদ্য করো। আর দূর থেকে দেখলে মনে হবে যেমনভাবে ঘাগড়া পরে আমাদের মহিলারা সুন্দর একটা তাদেরকে দেখায়, তেমনভাবে যেন মাঠটাও সবুজ ঘাসের ঘাগড়া পরে তাকেও সুন্দর দেখাচ্ছে। এ গ্রামের রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে, কিষানকে ঘরে পাঠায় যে আলপথ, বুড়ো পটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। আমরা জানি গ্রামের বাড়িগুলোয় আমরা সন্ধ্যার বেলা যখন রাত্রির আহ্বান জানানো হয়, এবার রাত্রি নেমে আসবে, শাঁখ বাজিয়ে আহ্বান করা হয়। সন্ধ্যা প্রদীপ জেলে তুলসীতলায় গ্রামের মানুষরা, গ্রামের মহিলারা তাদের মঙ্গল কামনায় প্রদীপ জ্বালায়। গৃহস্থেও যারা দূরে মাঠে কাজে গেছে সেই শাঁখের শব্দ শুনে তারে ফেরার পথ খুঁজে নেয়, অর্থাৎ যে আল পথ ধরে সে মাঠে গিয়েছিল সেই পথ ধরে সে ফিরে আসে। তারপর তারা কোথায় জড়ো হয়? তারা জড়ো হয় সেই বটতলাকে কেন্দ্র করে, যে বটতলায় তারা সকলে জড়ো হয়ে তাদের যে সারাদিনের আলোচনা সেই আলোচনাটা করে, অর্থাৎ তারা আড্ডা মারে, গল্প করে, জনমত তৈরি করে। এখনও দেখবে তোমাদেরও আশেপাশে যারা গ্রামে থাকো এইরকম বটতলার আশেপাশে মানুষ জমা হয়, সেখানে তারা আলোচনা করে। সে কুকথা হোক ভালো কথা হোক, কিন্তু সবাই এসে কিন্তু কাজের শেষে তারা একটু ওই জায়গাটায় সকলে মিলে জমা হয়। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামে লোক আজও সব কাজ করে। কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। অর্থাৎ এই গ্রাম কিন্তু একটা সময় দুর্ভিক্ষের আঁচলে জড়িয়ে গিয়েছিল। অর্থাৎ আমি বলেছি সুকান্ত ভট্টাচার্যের যে কবিতা লেখার সময়কাল সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকাল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমকালীন সময়। সেই সময় অর্থাৎ 1943-44 সালে আমাদের ভারতবর্ষ তথা বাংলায় কিন্তু একটা ভীষণ দুর্ভিক্ষ বা মন্বন্তর দেখা দিয়েছিল। সেখানে কিন্তু গ্রামের পর গ্রাম মানুষ কিন্তু জনশূন্য হয়ে পড়েছিল, মৃত্যুর মুখে ঢলে পড়েছিল, ফসল নষ্ট হয়ে গিয়েছিল দুর্ভিক্ষে। অর্থাৎ যে গ্রাম এত প্রাকৃতিক সৌন্দর্যায়িত সে কিন্তু রক্তশূন্য হয়ে গিয়েছিল। দুর্ভিক্ষের প্রবল প্রকোপে গ্রামের মানুষ অসহায় হয়ে পড়েছিল। কিন্তু তারা জানতো যে একদিন এই দুর্ভিক্ষ, এই দুঃসময়, এই অসহায়তা একদিন কিন্তু নিশ্চয়ই কেটে যাবে। সময়ের ব্যবধানে একদিন মানুষ আবার তার হারানো সমস্ত কিছুকে ফিরে পাবে। তাই তারা লড়াই করে গিয়েছিল, তারা কিন্তু কাজকে কখনো থামিয়ে যায়নি। সমস্ত ব্যথা যন্ত্রণা কষ্টকে তারা বুকের মধ্যে লুকিয়ে রেখে পাথরের মতো কঠিন হয়ে তারা কিন্তু তাদের কর্তব্যতে কিন্তু অবিচল ছিল। তারা আজও কাজ করে, তারা তখনও কাজ করেছিল। কৃষক বধূরা তাদের যে তালে তালে পা নাচিয়ে ঢেঁকিকে আরও মানে একটা তালে তালে ছন্দের তালে তালে নাচিয়ে সেখান থেকে যে আমাদের জন্য চাল বার করে বা বিভিন্ন ডাল ভাঙায়, সেগুলোও কিন্তু তারা চালিয়ে গেছে। এবং দ্বীপ অর্থাৎ প্রদীপ মানে আলো, এই অন্ধকারকে দূর করার জন্য যে আলো, সেই আলো তারা জ্বালিয়ে তাদের বিশ্বাসকে প্রতিস্থাপিত করে গিয়েছিল। এই গ্রামে রাত্রি হলে দাওয়ার অন্ধকারে ঠাকুমা শোনায় যে তার নাতনিকে কেমন করে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। অর্থাৎ অন্ধকার হলে আমরা জানি যে গ্রামের দিকে শুধু নয়, যে কোনো পরিবারে এই ঠাকুমা এবং নাতি অর্থাৎ দুটো নাতনি বা নাতি যাই হোক না কেন, এই দুটো প্রজন্মের সম্পর্ক চিরকালীন বাঙালির ক্ষেত্রে অমলিন। এবং সেই গল্প, পুরনো ফেলে আসা গল্প আজও আমাদের স্মৃতিকে
মলিন করে আর স্মৃতিকে আমাদের কিন্তু জীবন্ত করে তোলে। আমরা প্রতিটা মুহূর্তে সেই স্মৃতিগুলোকে স্মরণ করে রাখতে চাই। তো ঠাকুমা সেই দুর্ভিক্ষের কথা, সেই ভয়াল পরিস্থিতির কথা তার নবপ্রজন্মকে বলছেন, তাদেরকে সতর্ক করছেন যে কেমন করে এখানকার মানুষ মারা গিয়েছে, কিংবা অসহায় পরিস্থিতিকে এই তাদের প্রিয় গ্রামকে ছেড়ে বাধ্য হয়ে তারা দিকে দিকে অন্যদিকে বাঁচার বা ভরসার স্থান খুঁজে নিতে চেয়েছে, সেই সমস্ত গল্প বলছে। কিন্তু প্রকৃতি নিজেকে নিজেই গড়ে তুলেছে। যে সকাল এখানে ঘোষিত হয় পাখির গানে, সেখানে বিভিন্ন পেশার মানুষ, কামার, কুমোর, তাঁতি বা বিভিন্ন যারা গ্রামের বিভিন্ন পেশার সাথে যুক্ত আছে, তারা কিন্তু তাদের কাজকে জুটিয়ে নিয়েছে। চাষি সম্ভবত সেই পেশার মানুষ যারা কিন্তু সমস্ত যন্ত্রণাকে উপলব্ধি করা সত্ত্বেও, কষ্টকে সহ্য করেও তারা কিন্তু ফসল ফলিয়ে যায়। আর তার কানে একটানা একটা বিচিত্র ধ্বনি ওঠে, অর্থাৎ সেই উৎপাদিত ফসলের কাছ থেকে সে শুনে আসে একটা নতুন বার্তা, নতুন ধ্বনি, যে ধ্বনি আমাদের পূর্ণতার ধ্বনি। তো হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে, ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো পথে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। অর্থাৎ আমরা জানি গ্রামের দিকে মহিলারা এখন হয়তো অতটা নেই, কিন্তু একটা সময় পর্যন্ত বিভিন্ন রান্নার হোক বা বিভিন্ন প্রয়োজনে জল আনতে পার্শ্ববর্তী বিভিন্ন নদী বা পুকুরে তারা কলস কাঁখে নিয়ে যেত। তো সেইখান থেকে গিয়ে তারা আর চোখে দেখে নিত যে তার পরিবারের যে সদস্যরা, যে পুরুষ মানুষগুলো ফসল ফলাচ্ছে, সেই ফসলটা কতটা পূর্ণতা পেয়েছে। এখানে সাধারণত তাদের মধ্য দিয়ে সুকান্ত ভট্টাচার্য তার নিজস্ব ভাবনাকে প্রতিস্থাপিত করার চেষ্টা করেছে। অর্থাৎ সুকান্ত ভট্টাচার্য জানতেন যে এই অসহায়তা, এই দুর্ভিক্ষ, এই অন্ধকারময় সময়, এই দুর্বিষহ সময় একদিন পেরিয়ে একদিন কিন্তু সুসময়, একদিন কিন্তু নতুন সূর্য উঠবেই, যে সূর্যের আলোয় এই পৃথিবীর সমস্ত অন্ধকার দূরে চলে গিয়ে, দূরে সরে গিয়ে আবার পৃথিবী আলোকিত হয়ে উঠবে। মানুষের মনে একটা হাসি ফুটে উঠবে, সে তার কষ্টের ফল পাবে, সুফল পাবে, এবং একটা সমৃদ্ধ, আর্থিক এবং সামাজিকভাবে সমৃদ্ধ একটা গ্রাম গড়ে উঠবে। সকলের সমবেত প্রচেষ্টায় সেই দুঃসময়কে পেরিয়ে তারা আবার কিন্তু তাদের সুসময়ের পথে ফিরে আসবে। তো এই বিশ্বাসের প্রতিস্থাপন হিসাবেই চিরদিনের কবিতায় কবি তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন যে পরিস্থিতি যতই খারাপ না হোক না কেন, মানুষ তার কর্তব্যের মধ্য দিয়ে, তার কাজের মধ্য দিয়ে সেই পরিস্থিতিকে মোকাবিলা করে তার হারানো সমস্ত সমৃদ্ধিকে সে আবার ফিরে পেতে পারে। শুধু মানুষের মনোভাবটাকে কখনো না হারালেই চলবে। এই বিশ্বাসের উপর ভর করেই তিনি কিন্তু আমাদের এই কবিতাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যাই হোক, সকলে ভালো থেকো, খুব সুস্থ থেকো। ধন্যবাদ।